নমস্কার, অরিজিৎ সেন তোমাদের কাছে চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভারতে ইউরোপীয়দের আগমন। দেখো, আমাদের এই পাশে একটা ভারতবর্ষের ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ। আর এই এই ম্যাপে আমরা দেখব যে ইউরোপীয়রা প্রথম কোথায় কোথায় এসে এদের ফ্যাক্টরি স্থাপন করার চেষ্টা করে, যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো। সবার আগে দেখো, প্রথম পয়েন্ট, ভারতের ইতিহাসে প্রথম আসে পর্তুগিজরা। ভারতের ইতিহাসে প্রথম আসে পর্তুগিজরা। পর্তুগিজদের মধ্যে কে প্রথম আসেন? ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা প্রথম কালিকট বন্দরে, কেরালা রাজ্যের কালিকট বন্দরে 17 মে 1498 সালে এসে উপস্থিত হন। আর 1502 খ্রিস্টাব্দে কোচিনে ফ্যাক্টরি তৈরি হয়। 1502 খ্রিস্টাব্দে কোচিনে ফ্যাক্টরি। এই হলো কেরালা। কেরালার এইরকম জায়গায় হচ্ছে কোচিন, এইরকম জায়গায় কালিকট, এইরকম জায়গায় কালিকট বন্দর। এই কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা এসে উপস্থিত হয়েছিলেন। এবং কোচিন শহরটায়, কোচিন 1502 খ্রিস্টাব্দে কোচিনে একটা ফ্যাক্টরি স্থাপন করে পর্তুগিজরা। প্রসঙ্গত পর্তুগিজদের মধ্যে থেকে বলে দিই, পর্তুগিজদের আর যেগুলো জানতে হবে, এর প্রথম গভর্নর ছিল ফ্রান্সিসকো আলমেডা। প্রথম গভর্নর ছিল ফ্রান্সিসকো আলমেডা। তারপরে ছিল আলফান্সো দ্য আলবুকার্ক 1509 খ্রিস্টাব্দে। এই আলফান্সো দ্য আলবুকার্কের নামেই আলফান্সো আমের জগতের রাজা আলফান্সো কিন্তু এই আলফান্সো দ্য আলবুকার্কের নামেই তৈরি। ইনি কি করেছিলেন? উনি সতীর প্রথা প্রথম ব্যাহত করেছিলেন, অ্যাবলিশ করেছিলেন। সতী প্রথা প্রথম অ্যাবলিশ করেছিলেন কে? আলফান্সো দা আলবুকার্ক। পরবর্তী ক্ষেত্রে দেখো, আমরা পর্তুগিজদের জানার পরে এবার দেখবো আমরা ভারতবর্ষে আসে ডাচরা। ডাচরা ভারতবর্ষে 1602, অবশ্য এর আগে 1599 খ্রিস্টাব্দে, এর আগে 1599 খ্রিস্টাব্দে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে ভারতে চলে আসে। ডাচদের ইতিহাস একটু জেনে নিই। ডাচরা 1602 খ্রিস্টাব্দে ভারতে আসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে। তারপর তো প্রথম ফ্যাক্টরি ছিল মছলিপত্তনম। প্রথম ফ্যাক্টরি ছিল মছলিপত্তনম। তার পরবর্তী এছাড়াও এই যেগুলো জানা দরকার, যে পাটনা, বালাসোর, চুচুড়া। এই চুচুড়া পশ্চিমবঙ্গের ইতিহাসে চুচুড়া, এই চুচুড়াতে কিন্তু ডাচদের ফ্যাক্টরি ছিল বা ডাচদের কেন্দ্র ছিল চুচুড়া। এবার দেখি এখানে আর কি জানা দরকার। দেখো, ইংরেজরা কবে এসছে? ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছে 1599-তে। আর 1600 খ্রিস্টাব্দে এরা ভারতে আসে ট্রেড করার জন্য। তো সবার আগে দেখো, এর যে প্রশ্নটা পরীক্ষা আসে এখান থেকে, সেটা হচ্ছে এদের পার্মানেন্ট ফ্যাক্টরি ছিল সুরাটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্মানেন্ট ফ্যাক্টরি ছিল সুরাটে। এই গুজরাট রাজ্যের সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্মানেন্ট ফ্যাক্টরি ছিল। আর এইতে ভূমিকা নিয়েছিলেন কি? স্যার টমাস রো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরীক্ষায় প্রশ্ন 3টে আসে এই সংক্রান্ত বলে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম ইংরেজ ভারতবর্ষে আসেন র্যালফ ফিচ, RALF, র্যালফ ফিচ। আর ব্যবসার স্বার্থে প্রথম ইংরেজ ভারতে আসেন উইলিয়াম হকিন্স। আর একটা বিষয় যেটা জানার, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেছনে যে ফ্যাক্টরি স্থাপন সুরাটে, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন স্যার টমাস রো। এই 3টে প্রশ্ন তোমরা এখানে জেনে নাও, এটা তোমাদের কাজে লেগে যাবে। পরবর্তী দেখবো আমরা ডেনমার্কের লোকেদের বলতাম আমরা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম হয় 1616 সালে। এখান থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে কিন্তু ড্যানিশদের ফ্যাক্টরি ছিল। এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের চুচুড়ায় ছিল হচ্ছে ডাচদের ফ্যাক্টরি, আর শ্রীরামপুরে ছিল হচ্ছে ড্যানিশদের ফ্যাক্টরি। ক্লিয়ার হচ্ছে? নেক্সট, এছাড়াও তামিলনাড়ু ত্রিবাঙ্কুরে কিন্তু ড্যানিশদের ফ্যাক্টরি ছিল। তারপরে দেখো, এরা ইংরেজদের কাছে 1845 খ্রিস্টাব্দে এদের বিক্রি করে সেটেলমেন্টটাকে ফিরে যায় ডেনমার্কে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, সেটা ফ্রেঞ্চদের ক্ষেত্রে দেখো, এইটা পরীক্ষা আছে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হয়েছে 1664। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1599, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664, অনেক পরে এটা স্থাপন করে। কার? চতুর্দশ লুইয়ের আমলে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই প্রথম ফ্যাক্টরি ছিল সুরাট 1668-তে, আর পরবর্তীতে ছিল মছলিপত্তনমে 1669। তো এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা পরবর্তী প্রশ্নের জন্য দেখবো। এবার পরবর্তী, যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাজত্ব করতে করতে ভারতে ইংরেজদের বিভিন্ন পদক্ষেপ কী ছিল, বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয়, তাদের কি অ্যাক্টিভিটিস ছিল, সেখান থেকে চাকরি পরীক্ষা কী প্রশ্ন আসে, এবং কোন কোন জায়গাগুলো আমাদের দেখতে হবে। আমি যা বলছি সেটুকু পরপর লিখে নিও, টুকে নিও, তোমাদের কাজে লেগে যাবে। দেখো, সবার আগে দেখো, যেটা বলার সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। সবার আগে বলি, পলাশির যুদ্ধ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পলাশির যুদ্ধে
ব্রিটিশদের সঙ্গে নবাব সিরাজদৌল্লার হয়েছিল, বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে হয়েছিল, নবাব হেরে যায়। এর আগে অবশ্য আলীনগরের সন্ধি হয়েছিল পলাশির যুদ্ধের আগে, এটা মনে রাখো, আলীনগরের সন্ধি। এইবার দেখো পলাশির যুদ্ধ হয়েছিল কত, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজরা মোটামুটি এই পূর্বাঞ্চলে একটা যে সাম্রাজ্য, পূর্বাঞ্চলে যে একটা সাম্রাজ্য বিস্তার করতে পারবে এই পূর্ব ভারতে, তার কিন্তু একটা ভিত্তিপ্রস্তর এই পলাশির যুদ্ধের মাধ্যমেই তৈরি হয়। পরবর্তী বিষয়ে দেখো দেখো লর্ড ক্লাইভ, তৎকালীন সময়ে কে ছিলেন গভর্নর? লর্ড ক্লাইভ। এই পুরো ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তার গভর্নর ছিল কে? লর্ড ক্লাইভ। এরপরে দেখো লর্ড ক্লাইভ এই পলাশির যুদ্ধ, এই অঞ্চলে পলাশির যুদ্ধ, পলাশি পশ্চিমবঙ্গে এরকম জায়গায় মোটামুটি পলাশির যুদ্ধ, এটা মনে রাখবে পলাশি কিন্তু নদিয়া জেলায়, বারবার বলছি পলাশির যুদ্ধ, পলাশিতে যে যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ পলাশি, এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে। এই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়, কোন জেলায় পলাশি অবস্থিত? নদিয়া ডিস্ট্রিক্টে। পশ্চিমবঙ্গে যারা ভিন্ন রাজ্যের পরীক্ষা দাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইবার যেটা বলছি সেটা দেখো, আমরা এই যে পলাশির যুদ্ধ হচ্ছে, পলাশির যুদ্ধের পরে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে কিন্তু এই পুরো ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করার জন্য কিন্তু পলাশির যুদ্ধে যথেষ্ট ছিল না। আরও আমরা দেখব বক্সারের যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতে বাণিজ্য বিস্তার করতে যে ভিত্তি, সেটা প্রস্তার হয়েছিল কোন ঘটনার মাধ্যমে? বক্সারের যুদ্ধের মাধ্যমে। তার আগে দেখো আরো কতগুলো যুদ্ধ তোমাদের জানা দরকার, সেটা কি যেটা বন্দিবাসের যুদ্ধ। এটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটা ইংরেজদের সাথে ফরাসিদের হয়েছে, ইংলিশদের সাথে ফরাসিদের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ বন্দিবাস বা বন্দিবাস 1760। আরো 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ, একটা হচ্ছে পলাশির যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ 1761, বক্সারের যুদ্ধ 1764। এই 4টে যুদ্ধ খুবই ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ। দেখো পলাশির যুদ্ধ এরকম জায়গায় হয়েছে, বন্দিবাসের যুদ্ধ এরকম জায়গায় হয়েছে, পানিপথের যুদ্ধ এরকম জায়গায় হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি হরিয়ানার এখানে এরকম জায়গায় পানিপথের যুদ্ধ হয়েছে। আর হয়েছে কি? বক্সারের যুদ্ধ কিন্তু এরকম জায়গায় হয়েছে। তো দেখো এই 4টে গুরুত্বপূর্ণ যুদ্ধ তোমাদের শুধু জানতে হবে না, এটা সালও জানতে হবে, কত সালে কোন যুদ্ধগুলো হয়েছিল। তো এই 4টে যুদ্ধের ফলে কি হয়েছে, এই সারা ভারত জুড়ে মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বিস্তার করতে সুবিধা হয়েছিল, ভারতবর্ষের এইসব অঞ্চল জুড়ে বাণিজ্য বিস্তার করতে সুবিধা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোটামুটি 3টে জায়গাকে বেস করে বাণিজ্য করে, একটা হচ্ছে বম্বে প্রভিন্স, একটা হচ্ছে মাদ্রাস প্রভিন্স, আর একটা হচ্ছে কলকাতা প্রভিন্স। আমরা দেখবো ধীরে ধীরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই 3টে প্রভিন্সকে উপর নির্ভর করে কিন্তু, এক হচ্ছে বম্বে প্রভিন্স, এক হচ্ছে কলকাতা প্রভিন্স, আর একটা হচ্ছে মাদ্রাস প্রভিন্স, এর উপরে নির্ভর করে কিন্তু বিজনেসটা ডেভেলপ করেছিল ভারতবর্ষে। এইবার আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে যে ইংরেজদের যে গভর্নর জেনারেলরা ছিলেন, তারা কি কি কাজ করেছেন এবং তাদের কোন কোন কাজ গুরুত্বপূর্ণ, এবং চাকরি পরীক্ষা তাদের কাজগুলো থেকে কি কি প্রশ্ন আসা যাওয়া করে, সেগুলো একটু দেখে নেবো আমরা। হেস্টিংসের কথা প্রথম জানবো আমরা, ওয়ারেন হেস্টিংসের কথা। তো ওয়ারেন হেস্টিংসের সময়কাল ছিল 1772 থেকে 1785 পর্যন্ত। ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1785 পর্যন্ত ছিলেন। এখানে দেখো, সবার আগে দেখো দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট, বাংলায় দ্বৈত শাসন, এটাকে বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিংস। কবে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তো বাংলায় দ্বৈত শাসনের অবসান কে করেন? ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন চালু করেছিল কে? রবার্ট ক্লাইভ। তাহলে এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বৈত শাসনের অবসান কে করেন আর দ্বৈত শাসন কে চালু করেন। পরের ক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে তার আমলে, এই ওয়ারেন হেস্টিংসের আমলে এশিয়াটিক সোসাইটি স্থাপন করা হয়েছিল কলকাতায়। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন কে? উইলিয়াম জোন্স 1784 সালে। এই কলকাতায় 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। বহুবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে যে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা বা স্থপতি কে। পরবর্তী প্রশ্ন যেটা এখান থেকে বিশাল গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের যে ভগবদ গীতা রয়েছে, এই গীতাকে ইংরেজিতে কে ট্রান্সলেট করেন? সেটা হলো চার্লস উইলকিন্স। ভগবদ গীতাকে ইংরেজিতে বা গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন কে? চার্লস উইলকিন্স। এই প্রশ্নটা তোমাদের জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ক্ষেত্রে দেখবো আমরা আর যে বিষয়গুলো রয়েছে ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে, সেগুলো দেখে নিই।
ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে আর যে বিষয়গুলো তোমাদের জানার দরকার ছিল সেগুলো আমরা মোটামুটি দেখলাম। এইবার দেখো পরবর্তী লোকের কথা জানবো, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 পর্যন্ত ছিলেন। এর কর্নওয়ালিস সম্বন্ধে তোমাদের কি জানতে হবে? এক হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। পার্মানেন্ট সেটেলমেন্ট কি? চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস, যাকে বলা হচ্ছে জমিদারি সিস্টেম। এইবার দেখো আরেকটা জিনিস হচ্ছে, উনি প্রথম ব্যক্তি যিনি লগুলোকে কোডিফাই করেছিলেন। উনি প্রথম ব্যক্তি যিনি লগুলোকে কোডিফাই করেছিলেন। ওনার আরেকটা কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, যেটা কি উনি এই রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস মানে রাজস্ব ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে ভিন্ন করেছিলেন কে? কর্নওয়ালিস। কর্নওয়ালিসের পরবর্তী পয়েন্ট যেটা দরকার হবে সেটা হচ্ছে সিভিল সার্ভিস চালু করেন কর্নওয়ালিস, পুলিশি ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। এই তিনটে প্রশ্ন, বিশেষ করে পার্মানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত, পুলিশি ব্যবস্থা ও সিভিল সার্ভিস চালু, তিনটেই কর্নওয়ালিসের আমলে। এই তিনটেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্নওয়ালিস থেকে। এইবার আমরা পরবর্তী দেখব। পরবর্তী ছিলেন জন শোর। ওনায় নিয়ে চাকরি পরীক্ষা খুব বেশি প্রশ্ন আসা যাওয়া করে না। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805। ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতিতে ইংরেজরা, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অনেক রাজ্যকে নিজেদের করায়ত্ত করেছিল। যেমন প্রথম এই নীতি গ্রহণ করে হায়দ্রাবাদের নিজাম। অধীনতামূলক মিত্রনীতি প্রথম গ্রহণ করে কে? হায়দ্রাবাদের নিজাম। তারপরে রুলার অফ মাইসোর, তারপরে তাঞ্জোরের রাজা, তারপরে অবধের নবাব, তারপরে পেশোয়ারা ধীরে ধীরে অধীনতামূলক মিত্রত্ব নীতি গ্রহণ করতে শুরু করে। তো যেটা বলছিলাম, জর্জ বার্লো নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষায় ন্যাচারালি আসে না। তো এবার পরবর্তী যেটা দেখব যাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লর্ড মিন্টো ওয়ান বা প্রথম মিন্টো ছিল 1807 থেকে 1813 পর্যন্ত। দেখো 1807 থেকে 1813 মধ্যে যে মিন্টোর সময়কার গুরুত্বপূর্ণ ঘটনা, যে ট্রিটি অফ অমৃতসরের সন্ধি। মহারানা রঞ্জিত সিংয়ের সঙ্গে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজদের সাথে মহারাজা রঞ্জিত সিং। তো কার আমলে হয়েছিল? তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো ওয়ান। এইবার দেখো এনার আমলেই, এই লর্ড মিন্টো ওয়ান এনার আমলেই চার্টার অ্যাক্ট 1813 বা সনদ আইন 1813 পাস হয়। প্রথম চার্টার অ্যাক্ট 1813 পাস হয় কার আমলে? দ্বিতীয় চার্টার অ্যাক্ট, সেকেন্ড চার্টার অ্যাক্ট। প্রথমটা হয়েছিল 1793 ফার্স্ট চার্টার অ্যাক্ট। সেকেন্ড চার্টার অ্যাক্ট হচ্ছে 1813-তে পাস হয় হচ্ছে প্রথম মিন্টোর আমলে। এইবার দেখো এই চার্টার অ্যাক্ট নিয়ে যে প্রশ্নগুলো আসে বা প্রশ্নগুলো ছিল বা এই যে অ্যাক্টগুলো ছিল সেগুলো নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, তো দেখো এর জন্য কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। দেখো আমরা প্রথম যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। এই 1773 রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেটা প্রথম দেখো। সবার আগে দেখো যে বিষয়গুলো জানা দরকার সবচেয়ে প্রথমে জানতে হবে। দেখো 1 নম্বর, এই সুপ্রিম কোর্ট কিন্তু 1793 চার্টার অ্যাক্ট অনুযায়ী স্থাপন করা হয়। আর প্রথম স্থাপন করা হয় কোথায়? কলকাতায় 1774 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটাও বহুবার এসছে যে কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপন করা হয়েছে? 1774 খ্রিস্টাব্দে। এবার সুপ্রিম কোর্ট সম্বন্ধে আরেকটা প্রশ্ন যেটা আসে, এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম কে? সুপ্রিম কোর্টের প্রথম প্রধানমন্ত্রী ইলাইজা ইম্পে। এটা তোমাদের জানার দরকার। এবার দেখো এই 1773 রেগুলেটিং অ্যাক্টে আরেকটা বিষয় ঘটেছিল, 2 নম্বর বিষয় যেটা চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় গভর্নর অফ বেঙ্গল, আগে ছিল গভর্নর অফ বেঙ্গল, এই অ্যাক্টের মাধ্যমে কিসে পরিণত হন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অর্থাৎ জেনারেল কথাটা কিন্তু এখানে ঢুকে যায়। তাহলে দেখো 1773 চার্টার অ্যাক্টের দুটো গুরুত্বপূর্ণ বিষয় কি? একটা হচ্ছে সুপ্রিম কোর্টের স্থাপন, দ্বিতীয় হচ্ছে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে।
এইবার দেখো পরবর্তী বিষয় যেটা আলোচ্য বিষয় ছিল, পরবর্তী বিষয় আলোচ্য ছিল কি আরেকটা, যে 1813 চার্টার অ্যাক্ট। 1813 চার্টার অ্যাক্ট কার আমলে হয়েছে? 1813 চার্টার অ্যাক্ট হচ্ছে প্রথম মিন্টোর আমলে, লর্ড মিন্টোর আমলে প্রথম 1813 চার্টার অ্যাক্ট হচ্ছে। এই 1813 চার্টার অ্যাক্ট থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে বা এসছে সেটা হলো, এই অ্যাক্টের মাধ্যমে ইউরোপীয়দের অন্যান্য বাণিজ্য যারা করাচ্ছিল, অন্যান্য ইউরোপিয়ান যারা ছিল তাদেরকে ভারতে আসার বা এসে ব্যবসা করার অনুমতি দেয়। ব্যবসা করার অনুমতি দেয়। 2 নম্বর পয়েন্ট কি আছে 1813 চার্টার অ্যাক্টে? 2 নম্বর ভাইটাল পয়েন্ট যেটা রয়েছে সেটা দেখো, 2 নম্বর পয়েন্ট রয়েছে, এই অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অধিকার হয়, ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। এর আগে কিন্তু খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার কিন্তু ভারতে করতে পারতো না, অধিকার দান করা হয় এই সময় খ্রিস্টান মিশনারিদের। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা কি ছিল, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় আসে 1813 চার্টার অ্যাক্টে, শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা কিন্তু দান করা হয়েছিল। শিক্ষাক্ষেত্রে প্রত্যেক বছর 1 লাখ রুপিস কিন্তু দান করা হয়েছিল। এই তিনটে মানে প্রত্যেক বছর 1 লাখ টাকা খরচ করা হবে, এরকম একটা কিন্তু বিল 1813 চার্টার অ্যাক্টে আমরা দেখতে পাই। এবার আমাদের যার কথা জানতে হবে সে হচ্ছে লর্ড আর্মহার্স্ট। হ্যাঁ, চাকরি পরীক্ষায় যেটু দরকার সেটা বলে দিই আমি। লর্ড আর্মহার্স্ট 1823 থেকে 1828 পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। এই লর্ড আর্মহার্স্টের আমলে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ইঙ্গো বর্মিজ যুদ্ধ লর্ড আর্মহার্স্টের আমলে হয়েছিল, এটুকু জানলেই চলবে। পরবর্তী আমরা গভর্নর জেনারেল দেখি, লর্ড উইলিয়াম বেন্টিং, একটা গুরুত্বপূর্ণ গভর্নর জেনারেল। ওনার সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে। প্রথম কি জানতে হবে, যে সতীদাহ প্রথা বা প্রোহিবিশন অফ সতী দমন করেছিলেন কত সালে? 1829 সালে। আর এর পিছনে রামমোহন রায়ের বিশাল ভূমিকা ছিল, রাজা রামমোহন রায়ের বিরাট একটা ভূমিকা ছিল। তারপরে দেখো, ঠগি নামে একটা দস্যু জাতি ছিল, তো এই ঠগিদের দমন করেছিলেন 1830 সালে। কে দমন করেছিলেন? উইলিয়াম বেন্টিকের আমলে দমন হয়েছিল। তাহলে সতীদাহ প্রথা ও ঠগি দমন। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাক্ষেত্রে উনি একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। ম্যাকুলি রেকমেন্ডেশন অনুযায়ী, ম্যাকুলিজ মিনিট বলা হয়, ম্যাকুলিজ মিনিট, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ম্যাকুলিজ মিনিট একটা শিক্ষা সংক্রান্ত রেকমেন্ডেশন। এই ম্যাকুলিজ মিনিটে কি বলা হয়েছিল? বলা হয়েছিল হায়ার এডুকেশনে ইংরেজিকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে, হায়ার এডুকেশনে ইংলিশকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। এই রেকমেন্ডেশনটাকে অ্যাপ্রুভ করেছিলেন বা অ্যাপ্রুভাল দিয়েছিলেন উইলিয়াম বেন্টিং কি করেছিলেন, যে হায়ার এডুকেশনে ইংলিশকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছিল, উচ্চশিক্ষায় কিন্তু ইংরেজিকে প্রাধান্য, এর আগে কিন্তু উচ্চশিক্ষায় ভারতে কিন্তু ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়নি। পরবর্তী প্রশ্ন যেটা জানতে হবে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, ওনার আমলেই কিন্তু, উইলিয়াম বেন্টিং এর আমলে কিন্তু চার্টার অ্যাক্ট 1833, মানে 1833 চার্টার অ্যাক্ট ওনার আমলে হয়েছিল। আমরা জানি মোট 4টে চার্টার অ্যাক্ট হয়েছে, 4টে, একটা 1793, একটা 1813, কিছুক্ষণ আমরা দেখেছি 1833, এরপরে হবে 1853। এই 4টে চার্টার অ্যাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। এর মধ্যে দেখো, এই 1833 চার্টার অ্যাক্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কি ভূমিকা রাখে? এই চার্টার অ্যাক্ট অনুযায়ী উইলিয়াম বেন্টিংকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে পরিণত করা হয়। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে রূপান্তরিত হয়েছিলেন বা পরিবর্তিত হয়েছিলেন? দেখো, আমরা দেখেছিলাম 1793 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল একে কি করা হয়েছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল, নাকি না? পরবর্তী দেখো, 1833 সালে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কি করা হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই প্রশ্নগুলো খেয়াল রেখো, এই প্রশ্নগুলো আসে পরীক্ষায়, কোন অ্যাক্টের মাধ্যমে কোনগুলোর পরিবর্তন হয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা দেখবো, দেখো এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ লোকটি রয়েছে সেটার নাম হচ্ছে চার্লস ম্যাটক্লেফ। 1835 থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ছিলেন। ওনাকে বলা হয় লাইব্রেটার অফ দ্য প্রেস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র নিয়ন্ত্রণ
আইনের উপরে সমস্ত রেস্ট্রিকশন যেগুলো ছিল উনি কিন্তু সেগুলোকে অ্যাবলিশ করে দেন। এর আগে সংবাদপত্রের উপরে ভিন্ন ভিন্ন আইন চালু করা হয়, সেগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাবলিশ করে দেন কে? চার্লস মেটক্লেফ। 1835 থেকে 1836 সাল পর্যন্ত উনি ছিলেন। পরবর্তী গভর্নর জেনারেল দেখবো আমরা। পরবর্তী গভর্নর জেনারেল যিনি রয়েছেন তাকে রয়েছে লর্ড অকল্যান্ড। দেখো এই অকল্যান্ডের থেকে একটাই প্রশ্ন আসে যে প্রথম ইঙ্গো আফগান ওয়ার কার আমলে হয়েছে? অকল্যান্ডের আমলে হয়েছে। পরবর্তী দেখবো আমরা এলিনব্রু থেকে খুব একটা আসে না। লর্ড হার্ডিঞ্জ, প্রথম হার্ডিঞ্জ, এখান থেকেও বিরাট কিছু প্রশ্ন তোমরা পাবে না। দেখো ডালহৌসি থেকে বেশ কিছু প্রশ্ন পাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে। দেখো প্রথম রেলওয়ে 1853 সালে প্রথম রেলওয়ে বম্বে থেকে থানে প্রথম রেলওয়ে কিন্তু চালু করেছেন ডালহৌসি। ওই জন্য বলা হয় ভারতের রেলওয়ের জনক, ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে বলা হয়। এছাড়া দেখো টেলিগ্রাফ লাইন 1853 সালে টেলিগ্রাফ লাইন কলকাতা থেকে আগ্রা ডালহৌসির আমলে চালু হয়েছে। সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সত্যবিলোপ নীতি কিন্তু লর্ড ডালহৌসির আমলে তৈরি। পরীক্ষায় প্রশ্ন আসে সত্যবিলোপ নীতি কার আমলে? ডালহৌসির আমলে। প্রথম গ্রহণ করেছিল কে? সাতারা 1808। দেখো যে আমরা যেটা বলছিলাম যে সাতারা গ্রহণ করেছিল হচ্ছে প্রথম ডক্ট্রিন অফ ল্যাপস। এরপরে জয়পুর, সম্বলপুর 1849 সালে, উদয়পুর 1852, ঝাঁসি 1853, নাগপুর 1854। এই ক্রমান্বয়ে এই অর্ডারগুলোতে প্রথম সাতারা। এটা মনে রাখো, ভীষণ আসে পরীক্ষায় যে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি প্রথম গ্রহণ করেন কে? লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন আমরা দেখি পরবর্তী প্রশ্ন ডালহৌসি থেকে কি আসে। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী তৈরি করেছিলেন কে? ডালহৌসি। সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী কে পরিণত করেছিলেন? ডালহৌসি। রুড়কিতে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, খুব বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু ডালহৌসির আমলে তৈরি। পরবর্তী প্রশ্ন দেখো 1854। এই 1854 যে উডেড ডেসপ্যাচ বলা হচ্ছে, এই শিক্ষা সংক্রান্ত একটি নীতি, শিক্ষা নীতি যে প্রাথমিক শিক্ষায় জোর দিতে হবে ইউনিভার্সিটি শিক্ষার সঙ্গে সঙ্গে। এইটা কিন্তু উডেড ডেসপ্যাচের নীতি ছিল। আমরা শিক্ষা সংক্রান্ত দুটো নীতি পেলাম, একটা হচ্ছে ম্যাকলিস মিনিট আর একটা পেলাম কি? উডেড ডেসপ্যাচ। এই দুটোই আসে পরীক্ষায়, ম্যাকলিস মিনিট আর উডেড ডেসপ্যাচ কাম হলে লর্ড ডালহৌসির আমলে। এইবার দেখো ডালহৌসি সম্বন্ধে আর কি জানার দরকার তোমাদের। দেখো উইডো রিম্যারেজ অ্যাক্ট বা বিধবা পুনর্বিবাহ আইন কিন্তু ডালহৌসির আমলে কিন্তু বিধবা পুনর্বিবাহ আইন তৈরি হয়েছিল। এবার যেটা বলি, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বিধবা পুনর্বিবাহ আইন চালু করতে। কবে চালু হয়েছে? 1856। লর্ড ডালহৌসির পর ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট পথ পরিবর্তন হয়। লর্ড ডালহৌসির পরে দেখো ভারতবর্ষের ইতিহাসে পথ পরিবর্তন কিরকম, সেটা হচ্ছে ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ বা সিপাই মিউটিনি 1857 সালে ঘটে। এর ফলে ইংরেজদের যে টোটাল সিস্টেম ছিল তাতে একটা বিরাট বড় পরিবর্তন আসে। আমরা একটু দেখে নেব ব্যাপারটা কিরকম ছিল, কি ধরনের পরিবর্তন আসে। দেখো যেটা বলতে চাইছিলাম যে এই তিনটে জায়গাকে বেস করে তো মোটামুটি ইংরেজরা রাজত্ব করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে কিন্তু এই তিনটে জায়গাকে বম্বে প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স আর হচ্ছে মাদ্রাজ প্রভিন্স, এই ট্রায়াঙ্গুলার শেপে কিন্তু রাজত্ব মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছিল। এইবার দেখো তো সমস্যাটা তৈরি হয়েছিল যে 1857 সালে কলকাতার কাছে ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে ওঠে 1857-এ। গ্রেট ইন্ডিয়ান রিভল্ট বলা হয় যাকে, বা সিপাহী মিউটিনি বলা হয়। এইবার দেখো এর ফলে এই যে তিনটি জায়গাকে বেস করে রাজত্ব করছিল ইংরেজরা, এই তিনটে জায়গাকে বেস করে রাজত্ব করাতে যে সমস্যা তৈরি হয়েছিল তা ব্রিটিশ গভর্নমেন্টের নজরে আসে, ব্রিটিশ ক্রাউনের নজরে আসে। এর ফলে ব্রিটিশ ক্রাউন কি ডিসিশন নেয়
বা ব্রিটিশ গভর্নমেন্ট ডিসিশন নেয় যে এত বড় জায়গার যে বিজনেস সেটা শুধুমাত্র একটা কোম্পানির কাছে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছেড়ে রাখলে চলবে না, কি করতে হবে, যে ব্রিটিশ ক্রাউনকে এর উপরে হস্তক্ষেপ করতে হবে বা ব্রিটিশ গভর্নমেন্টকে এর উপরে হস্তক্ষেপ করতে হবে। এর ফলে 1857 সালের পরে 1858 সালে 1858 সালে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টোটাল সেটআপ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টোটাল সেটআপ সেটা ব্রিটিশ ক্রাউন দখল করে নেয় বা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে যায়। এবং তখন একটা পরিবর্তন আনে। কি পরিবর্তন আনে? যে আগে ছিল কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটাকে সরিয়ে নতুন পদ সৃষ্টি করা হয়। কি পদ সৃষ্টি করা হয়? ভাইসরয়। এই পদটাকে সরিয়ে তৈরি করা হয় কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থাকলো না, এখন তৈরি হলো ভাইসরয়। অর্থাৎ কোম্পানির যে হেড, যার উপরে সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের থাকবে। বোঝাতে হলো বিষয়টা। এইবার দেখো, আমরা লর্ড ডালহৌসি পড়ার পরে লর্ড ক্যানিং যখন পড়বো, এই লর্ড ক্যানিংকে আমরা কি বলছি দেখো, লর্ড ক্যানিংকে আমরা বলছি দ্য লাস্ট গভর্নর জেনারেল আর ফার্স্ট ভাইসরয়। আশা করি গভর্নর জেনারেল থেকে ভাইসরয় কিভাবে কিসে পরিবর্তন হয়েছে, 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেলকে ভাইসরয়ে পরিণত করা হয়েছে। এইবার দেখো, তাহলে প্রশ্ন আসে যে প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং, শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং, সিপাহী বিদ্রোহ কামড় বলা হয়েছে লর্ড ক্যানিং। এই প্রশ্নগুলো তোমরা এখানে পাবে। এইবার দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ লিখেছিলেন ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি কিন্তু উনি তুলে নিয়েছিলেন। এই লর্ড ক্যানিং কিন্তু সত্য বিলোপ নীতি কিন্তু তুলে নিয়েছিলেন। আর একটা যে বিষয় যেটা যে খুবই জরুরি এখানে জানা, সেটা দেখো, ইউনিভার্সিটিগুলো স্থাপন হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে। কোথায় কোথায় ইউনিভার্সিটি স্থাপন হয়েছে দেখো, প্রথম স্থাপন হয়েছে কলকাতা 1857, তারপরে বম্বে, তারপরে ম্যাড্রাস। তাহলে কলকাতা ইউনিভার্সিটি কবে স্থাপন হয়েছে? 1857। কার আমলে স্থাপন হয়েছে? লর্ড ক্যানিং এর আমলে। আর দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 কিন্তু ক্যানিং এর আমলে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 কিন্তু ক্যানিং এর আমলে।